বা এরকম ইনফো আছে? না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। আপনাদের মাধ্যমেই যতটুকু শুনতে পারি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আগেও বলেছি যে সাকিব যেই বয়স 37 বা 38, ইজিলি যদি সে একটা ফর্মেট চিন্তা করে আরামসে 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বাংলাদেশে সার্ভিস দিতে পারবে এবং আমাদের জন্য বেনিফিট হবে আমি মনে করি। আপনি দেখেন যে ওর মতন একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার যদি থাকে, দুইটা কাজই করতে পারে, ব্যাটিং এবং বোলিং, তো আমাদের জন্য ভালো হবে যদি তাকে আমরা পাই। ভাই মিরাজ তো ওয়ানডে দলের ক্যাপ্টেন। ওয়ানডে টুর্নামেন্ট শুরু হচ্ছে, মোটামুটি 27 বিশ্বকাপের একটা আবহে ঢুকে যাওয়া যেটাকে বলে। ক্যাপ্টেন মিরাজ কিভাবে নিজেকে রেডি করছেন বা মেন্টালিটির জায়গাটা কেমন হচ্ছে? না, অবশ্যই দেখেন, আপনি যদি দেখেন যে আমাদের তিনটা ফরম্যাটের মধ্যে দুইটা ফরম্যাট আমরা ভালো ক্রিকেট খেলছি। ওয়ানডেটা লাস্ট 1-1.5 বছর হয়েছে যে আমাদের বেস্ট ফরম্যাট ছিল, সেই ফরম্যাটটাতে আমরা একটু পিছিয়ে আছি। কারণ আপনি যদি দেখেন যে এই ফরম্যাটটাতে আমাদের মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, তিনটা বড় প্লেয়ার মিডল অর্ডারে, এই তিনজন চলে যাওয়ার পরে যারাই খেলছেন পারফর্ম করতেন, কিন্তু রেজাল্ট আসছে না আমাদের। তো মিরাজ তো অবশ্যই চেষ্টা করছেন যেন এই বিসিএলটা ভালো করে, তারপর পাকিস্তান সিরিজ থেকে আমাদের স্টার্ট হবে। আপনারা জানেন যে 2027 ওয়ার্ল্ড কাপ খেলতে হলে আমাদের টপ 7-8-এ থাকতে হবে। সেইটা একটা, প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেই জায়গায় মিরাজ প্রচুর ফোকাস। আমরাও যারা আছি কোচিং স্টাফ, আমরাও এটা নিয়ে চিন্তা করছি যে কীভাবে 2027 ওয়ার্ল্ড কাপ আমরা স্ট্রেট খেলতে পারি। আশা বলবো 2027 ওয়ার্ল্ড কাপের ব্যাপারে আপনি বলেছিলেন যে সাকিব যদি সেখানে থাকে খুব ভালো হয়। আসলে সাকিবের ফেয়ার সব ঠিক থাকলে বিশ্বকাপে থাকার কথা ছিল। এখন অনেকে আসলে বিশ্বকাপে গায়ে প্র্যাকটিসও করছে, প্র্যাকটিসও আসছে কোচরা। আসলে একটু খারাপ লাগে কিনা বিশ্বকাপের কথা মনে করলে বা টিভিতে যখন দেখেন বিশ্বকাপ খেলে? না ভাই, যেহেতু আমি এটা অনেকবার বলছি, আপনি 4বার এই ওয়ার্ল্ড কাপটা খেলছি, টি-20 ওয়ার্ল্ড কাপ, 2বার ক্যাপ্টেন ছিলাম। যেহেতু আসলে এটা আমার প্রথম অ্যাজ এ কোচ হিসাবে হয়তো বা যেতাম, কিন্তু হয়নি। এটা নিয়ে আসলে যেটা এখন চলে গিয়েছে এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ওটা নিয়ে পড়ে থাকলে তো সামনে আগানো যাবে না। তো ওটার পরে আমরা একটা টি-20 টুর্নামেন্টও খেললাম, খুব চমৎকার একটা টি-20 টুর্নামেন্ট হয়েছে, হাই স্কোরিং গেম হয়েছে ফাইনাল ম্যাচে। এখন বিসিএল, সামনে পাকিস্তান আসবে। আমরা আসলে ওইটা নিয়ে পড়ে থাকলে তো আসলে জীবন চলবে না। ভাই মুস্তাফিজ আছেন আপনার টিমে, মুস্তাফিজকে দেখছিলাম আসলে আজকে মুস্তাফিজের সাথে কথা বলছিলেন। আপনার কি মনে হয় যে সময়ের সাথে মুস্তাফিজ ওই জিনিসটা মানে অ্যাডাপ্ট করে নিয়েছে, এখন উনি আসলে পেস ইউনিটের লিডার বা ওইটাও মুস্তাফিজও জানে? অবশ্যই দেখেন, 2016 থেকে সে বাংলাদেশ টিমে খেলছেন এবং শুরু থেকে আসলে সে টপ বোলার। অভিষেক সিরিজেই ইন্ডিয়ার সাথে 5টা-6টা করে উইকেট নিয়ে ওয়ার্ল্ডের আর কি আলোড়ন সৃষ্টি করেছেন। তো এখন যেহেতু 10 বছর হয়ে গিয়েছে, অবশ্যই তাসকিন, মুস্তাফিজ, তারা তো লিড করাটাই স্বাভাবিক আমাদের পেস ইউনিট। আর আপনারা জানেন যে লাস্ট 3-4 বছর ধরেই আমি বলবো যে আমাদের অনেকগুলা পেস বোলার আছে, 8-10টা পেস বোলার আছেন বাংলাদেশে, যে যারা 140-তে বল করতে পারে। তো এটা একটা পজিটিভ দিক আমাদের জন্য। আর 2026 এবং 27 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমাদের প্রচুর ওয়ানডে ম্যাচ আছে, টেস্ট ম্যাচ আছে প্রায় 18টার মতন। তো এই সময়টা আমার মনে হয় যে আমাদের সব প্লেয়াররাই যেন সুস্থ থাকে, কারণ এতগুলো টেস্ট ম্যাচ, ওয়ানডে, টি-20 খেলতে হলে আপনাকে লম্বা একটা স্কোয়াড লাগবে, প্রায় 40-50 জনের একটা স্কোয়াড লাগবে যে রোটেট করে যেন খেলতে পারে। কোচ সালাউদ্দিন একটা কথা বলেছিলেন যে এই বিশ্বকাপের কন্ডিশন এবং অন্য টিমের খেলা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ এই বিশ্বকাপটা খেলে অনেক ভালো কিছু করার সুযোগ ছিল। আপনি কি একমত? অবশ্যই লাস্ট ওয়ার্ল্ড কাপটা আমরা আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল, সেখানে আমরা ভালো করেছিলাম। আমাদের 2007-এ আমরা প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম, তখন আমরা সুপার 8 খেলেছিলাম। তারপরে আপনার প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে যদি দেখি যে অতটা ভালো রেজাল্ট হয়নি। লাস্ট ওয়ার্ল্ড কাপটাতে আমরা 3টা উইন হয়েছিল। তো এইবার আমাদের ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে টিমটা ভালো শেপে ছিল। যদি এখন যেহেতু আর কি হাই স্কোরিং গেম যে হবে এটা তো আমরা আগে থেকে জানতাম। ইন্ডিয়ার কলকাতার উইকেটগুলোতে হাই স্কোরিং ম্যাচ হয় এবং শ্রীলঙ্কার গ্রাউন্ডগুলো আমাদের পরিচিত, আমরা প্রচুর ট্যুর করেছি। তো হলে তো হয়তো বা ভালো হতো, যেহেতু এখন হয়নি ওইটা নিয়ে তো আসলে চিন্তা করে লাভ নেই। ভাই আরও একটা বিষয়, মিরাজের বিষয় যেটা জিজ্ঞেস করছিলাম, আপনি এই দলের ক্যাপ্টেন, দুঃখিত কোচ হিসেবে মিরাজের ব্যাটিং অর্ডার কত নম্বরের নামাটা আপনি প্রেফার করছেন? দেখেন, মিরাজ হয়তো বা পছন্দ করে টপ 6-এ খেলতে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি মনে করেন, আমি মনে করি যে
মিরাজ একমাত্র প্লেয়ার, সে শিখে গিয়েছিল যে কিভাবে ফিনিশ করতে হয়। ইন্ডিয়ার সাথে সিরিজটা যদি খেয়াল করেন, যে 8 নম্বরে নেমে একটাতে 50 করেছিলেন, লাস্ট উইকেট মুস্তাফিজকে নিয়ে ম্যাচ উইনিং একটা ইনিংস খেলেছিলেন, পরের ম্যাচে আবার 100 করেছিল মাহমুদুল্লাহকে নিয়ে। তো তারপরে আবার সে ব্যাটিং অর্ডারটা 4-এ 5-এ 6-এ চলে এসেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বিসিএলটা, আমি তার সাথে কথা বলেছি যে নাম্বার 7-এ খেলে যদি সে ফিনিশ করতে পারে, কারণ আমাদের টিমে আরও অনেকগুলো ব্যাটসম্যান আছে, তারা যদি ওই দায়িত্বটা নেয় এবং সে যদি ফিনিশিং রোলটা খেলে, তার জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো আমি মনে করি। আশরাফুল ভাই, আপনি জাতীয় দলের সাথেও যেহেতু আছেন, এই টুর্নামেন্টের পরে জাতীয় দলের একটা নিশ্চয়ই 27 বিশ্বকাপের একটা পুলের কথা বলেছেন। ন্যাশনাল টিমের কোন কোন সেক্টরগুলোতে একটু শূন্যস্থান বা গ্যাপ আপনি অনুভব করছেন? মিডল অর্ডার বা টপ অর্ডার বা বোলিং লাইন আপ বা একজন অলরাউন্ডার, কোন জায়গায় একটু গ্যাপ আছে? না, এই মুহূর্তে যদি আপনি আমাদের টেস্ট দেখেন, খুব চমৎকার একটা সেট আপ আমাদের টেস্ট স্কোয়াডটা। আমাদের টি20টাও যদি দেখেন, যে সেই টিমটাও ভালো করছেন। ওয়ান ডেটা কিন্তু আমরা অনেক দিন পর পর খেলছি, তো সেই জায়গায় আমাদের একটা গ্যাপ আছে। কিন্তু আমাদের প্লেয়ারের, আমার কাছে মনে হয় যে যারা আছেন তারা যদি এই বিসিএলটা খুব সিরিয়াসলি নেয়, ভালো খেলে, আমার মনে হয় যে তারা তাদের ওই জায়গাগুলো পূরণ করতে পারবে। অবশ্যই ওই জায়গাগুলো খেলছেন যারা, তারা পারফর্ম করছেন, কিন্তু ম্যাচ উইনিং ইনিংসগুলো আমাদের প্রয়োজন। তো এই বিসিএলের পরে আমরা বলতে পারবো যে আসলে আমাদের কোন জায়গাটা প্রয়োজন বেশি।